যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে শুরু করে শেখ হাসিনা কোথায় যাবে না না যাবে কোথায়, এবং এর কারণ একটাই যে আমেরিকা একটু প্রেশার দিয়েছে ইন্ডিয়াকে যে শেখ হাসিনা এখানে কতদিন থাকবে, এবং তারা জবাব দিয়েছে যে কিছুদিনের মধ্যে এখান থেকে চলে যাবে। এর মধ্যে আমরা একটা অডিও দেখলাম। সো আমার বক্তব্যের মূল সেটা হচ্ছে, আমরা জাতি হিসাবে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই আমরা প্রথমে আমরা সবাই জানি যে ভারত আমাদেরকে কেন আমাদেরকে মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল। ইট ওয়াজ দেয়ার বিগ প্রজেক্ট 71-এর সময়। তারা আমরা যেটা জানি যে আগরতলা ষড়যন্ত্র মামলা, অ্যাকচুয়ালি দ্যাট হ্যাপেন, মানে শেখ মুজিবের সাথে ভারতীয় একটা গোয়েন্দা সংস্থার একটা অংশ দেখা করেছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাডভাইস তারা দিত। সো এই জিনিসটা সত্য ঘটনা। বড় হচ্ছে ভারত সবসময় চেয়েছিল আমাদেরকে ভাগ করার জন্য, এখন ভাগ করে ফেলেছে। এবং ভাগ করার মূল কারণটা কি ছিল? আমরা সবাই জানি চিকেন নেক, এবং চিকেন নেকের কারণে তাদের যে 7 সিস্টার যেটা আমরা বলি, এখানে যে 7টা তাদের প্রদেশ আছে, এগুলোর সিকিউরিটি নিয়ে তারা চিন্তিত। যখন এখানে পাকিস্তান, আমরা ইস্ট পাকিস্তান ছিলাম, তখন তারা জানতো যে এই পূর্ব পাকিস্তান যদি থাকে তাহলে তাদের 7 সিস্টারের সিকিউরিটিটা একদম যে কোনো সময়ের ব্যাপার মাত্র। সো তারা আমাদেরকে আলাদা করেছে, আলাদা করে তাদের ইয়ার মধ্যে রেখেছে যে বাংলাদেশকে সবসময় তাদেরকে কন্ট্রোলের ভিতরে রাখতে হবে। এবং সেই কন্ট্রোলটার জন্য আমরা জানি যে 71-এর সময় একটা গোপন একটা চুক্তি করেছিল, যেটাতে তৎকালীন প্রেসিডেন্ট নজরুল ইসলাম এটা সাইন করার পর নাকি উনি ফেইন্ট হয়ে গিয়েছিলেন। সো একটা জিনিস বুঝতে হবে যে আমরা যদি জানি, কালকে আমি একজন সিনিয়র সিটিজেনের সাথে কথা বলতেছিলাম, উনি জানালেন, উনি হচ্ছে প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, আমরা বাবুল চেয়ারম্যান বলে জানতাম আর কি, আমাদের সিলেট ক্যাটপ্রেজের আমার জুনিয়রের ফাদার, আবার আমার আরেক বড় ভাইয়ের মামা। সো আমি ওনাকে মামা বলেই ডাকি। তো উনি জানালেন যে 65 ওয়ার যখন হয় তখন ওদের যে নাগা ল্যান্ড থেকে, ওখানে একটা নাগা আর্মি একটা ছিল, বিচ্ছিন্নতাবাদী যারা স্বাধীনতা চেয়েছিল, তারা কিন্তু সিলেটের মধ্যে এসেছিল এবং পাকিস্তান আর্মি তাদেরকে সহায়তা দিয়েছিল। এবং এটাই হচ্ছে মূল কনসার্ন, যে ওইরকম সিচুয়েশন যেন ফিউচারে না আসে। বাট এটা না আসার জন্য আমরা এখন পর্যন্ত ভারতের যে পররাষ্ট্রনীতি দেখেছি, ওদের সাথে আমরা যতই ভালো ব্যবহার করবো, এখন আমরা প্রেজেন্টলি দেখতেছি যে বিএনপি, আওয়ামী লীগ তো তারা সফটই, বিএনপি জামাত এরাও ভারতের প্রতি সফট। এখন জিনিস হচ্ছে, ভারতের প্রতি যদি আমরা সফট হই, ইতিহাস পরিচালনা করে যায় ভারতের প্রতি সফট হয়ে বাংলাদেশ বা কোনো নেইবার তার কাছ থেকে কোনো কিছু কখনোই আদায় করতে পারেনি। সবচেয়ে বেশি হার্ড টাইম দিতে পেরেছে চায়না, বিকজ দে হ্যাভ স্ট্রেংথ। সো তাদেরকে যদি স্ট্রেংথ না দেখানো যায়, তাদের মাসল পাওয়ার না হয়, তারা কোনো সাহায্য করবে না। আমি এই সিচুয়েশনে বলতে চাই, আমরা যখন দেশটা ভাগ হয়ে গেল, তখন আমরা পাকিস্তান এবং ইন্ডিয়া দুইটাই ছিল ব্রিটিশ আর্মির অধীনে। ব্রিটিশ আর্মির তার মানে হচ্ছে ব্রিটিশদের যে MI6 MI5 আছে, ইন্টেলিজেন্স অর্গানাইজেশন যারা আছে, তাদের অধীনে, এবং তাদের সাথে ট্রেন করা আমাদের লোকজন। সো আমাদের এরকম একটা ভালো ইন্টেলিজেন্স অর্গানাইজেশন থেকে আমরা বাংলাদেশ কেন এন্ড আপ হয়ে দেখেন, যখন 65-এর সময় দেশটা যখন ভাগ হয়ে গেল, তখন গোয়েন্দা সংস্থাগুলো ভাগ হয়ে গেল, ইন্ডিয়ার সেনাবাহিনী, বিমান বাহিনী, এয়ারফোর্স সবগুলো ভাগ হয়ে গেল। কিভাবে? 1:3 এক ভাগ, মানে এটা ভাগ হয়েছে পাকিস্তানের এবং ইন্ডিয়ার জনগণের সংখ্যা এবং ভূমির পরিমাণ নির্ধারণ করেছে 1:2। এক ভাগ যাবে ইন্ডিয়াতে এবং দুই ভাগ ইন্ডিয়াতে, এক ভাগ পাকিস্তানে। এইভাবে ভাগ হওয়ার পরে তারা যখন দেখেছে গোয়েন্দা সংস্থাগুলো ভাগ হয়ে গেছে, এবং 65 ওয়ারে অ্যাকচুয়ালি ইন্ডিয়া বুঝতে পেরেছিল যে তাদের গোয়েন্দা সংস্থার একটা সিরিয়াস লুপহোলস আছে, এবং এটাই কভার করার জন্য তারা এই তৎকালীন তারা দেখেছে যে তাদের কাছে এনাফ ইনফরমেশন ছিল। তারা পাকিস্তানের যে অপারেশন জিব্রাল্টার ছিল, কাশ্মীরে, এই সমস্ত জিনিসের ইনফরমেশন অ্যানালাইসিস করার মতো গোয়েন্দা তাদের কাছে ছিল না। সো তারা তখন করেছে কি, তখন এই যে র এস্টাবলিশ করেছে। MN কাউ তার প্রধান ছিলেন, এবং তিনি ছিলেন খুব সিরিয়াস একটা গোয়েন্দা, এবং আই রেসপেক্ট হিম। তার দেশপ্রেম নিয়ে আমার কোনো ডাউট নাই। কিন্তু আমরা যেটা বাংলাদেশি যারা আছি, তারা কি করলাম, আমরা স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগ থাকলে আমরা যাই হচ্ছে রয়ের পাখার নিচে, আর বিএনপি আসলে আমরা যাই পাকিস্তান ইন্টেলিজেন্সের ISR পাখার নিচে। আমাদের এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে। আমি মনে করি যে এই যে এখন যে তত্ত্বাবধায়ক সরকার যেটা বলি, এই সরকারের আমলে
এই জিনিসটা মুডটা ভেঙে দেওয়ার জন্য আমাদের প্রফেসর ইউনূস সরকারের একটা দায়িত্ব আছে। কিভাবে হচ্ছে, প্রথমে আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে, যেটা হচ্ছে দেশের কোনো নাগরিক, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনীর সদস্য যদি পার্শ্ববর্তী দেশের বা অন্য কোনো বিদেশি শহীদের সাথে ইন কন্ট্যাক্ট থাকে এবং এটা যদি সরকারের জ্ঞানের বাইরে থাকে, সাথে সাথে তাকে দেশদ্রোহী হিসেবে তাকে গ্রেফতার করতে হবে। আমাদের এই মাইন্ডসেটটা নাই দেখেই আমরা বর্তমানে এই পরিস্থিতিতে আছি। আমাদেরকে এই জিনিসটা দেখতে হবে। আমরা যে কোনো সময় কোল্ড ওয়ারের সময় আমরা দেখেছি ইভেন পাকিস্তান এবং ভারত একে অপরের সাথে যে গোয়েন্দা ইনফরমেশন প্লাস তাদের সোর্স যেগুলো যেভাবে ডিল করে, আর আমরা করি কি, আমরা তাদের ভিতরে ঢুকে যাই। আমরা এই বিপ্লবের মধ্যে আমরা দেখেছি, আমি লং টাইম থেকে এই যে ভারতের আধিপত্যবাদ নিয়ে আমি কথা বলে আসছি, বাংলাদেশের ভিতরে তারা কিভাবে প্রভাব বিস্তার করতেছে, কিভাবে করতেছে, কিন্তু কেউ আমলে নেয় নাই। কিন্তু এই আগস্ট বিপ্লবটা কিন্তু আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা এখন জানি যে ভারতীয় পুলিশের সদস্য বা রয়ের সদস্য যেটাই বলি, তারা অ্যাক্টিভলি এই আন্দোলন দমনের জন্য অস্ত্র এবং অ্যামুনিশন নিয়ে তারা মাঠে ছিল। তারা পঙ্গপালের মতো আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে। আমি নিজে ইনফরমেশন দিয়েছি, জাহানাবাদ সেনানিবাসে যখন 5ই আগস্টের পরে যখন আমরা দ্বিতীয়বার স্বাধীন হলাম, ওখানে 21 জন ভারতীয় পুলিশ সদস্য ছিল, তাদের কাছে আর্মস, অ্যামুনিশন, টিয়ার শেল, রাবার বুলেট। এখন কথা হচ্ছে বিদেশি, এবং তারা বলেছিল তারা নাকি ওখানকার কনসুলেটের সিকিউরিটির লোক। কনসুলেটের যদি সিকিউরিটির লোক হয়, তারা কেন ক্যান্টনমেন্টের ভিতরে থাকবে? কেন তাদের কাছে টিয়ার শেল, তাদের কাছে কেন থাকবে? এটা এখন আমাদের সাথে একদম কনফার্ম হয়ে গেছে যে ভারতীয় যে গোয়েন্দার যে নেটওয়ার্কটা আমাদের ভিতরে ছিল। এবং আমি অনেক আগেই জেনেছি, যেটা জুলকারনাইন স্যার বলেছে, যে লেফটেন্যান্ট জেনারেল মুজিব হচ্ছে আমাদের চিফ কোঅর্ডিনেটর অফ র। এটা আমি অনেক আগেই জেনেছি এবং গোয়েন্দা সংস্থারা এটা ইনভেস্টিগেশন করতেছে। আমাকে একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে জানানো হয়েছে যে তারা এটাকে ডিটেলস ইনভেস্টিগেশন করতেছে। সো আমি যেন এটা নিয়ে কথা না বলি, আমি কথা বলিনি। হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন, আমরা সবাই জানি এই রাষ্ট্রপতি চুপ্পু, সে ছিল মুজিব বাহিনীতে এবং সে রয়্যাল এজেন্ট, কনফার্ম এজেন্ট। এবং ভারতের মানে আওয়ামী লীগ তো রয়্যাল এজেন্টদেরকেই প্রমোশন দিবে, তাদেরকেই দিবে। পৃথিবীর ইতিহাসে বিদেশি দলের মানে দলের এজেন্ট এর আগে একটা ছিল হচ্ছে মেক্সিকোতে একজন প্রেসিডেন্ট ছিল, নামটা ভুলে গেছি। সে প্রেসিডেন্ট হওয়ার অনেকদিন পরে, মারা যাওয়ার পরে দেখা গেছে যে হি ওয়াজ রিক্রুটেড বাই সিআইএ। সো আমাদের এখানে আমরা জানতেছি, ওটা তো মৃত্যুর পরে আমরা জানতেছি যে সে হচ্ছে ভারতের রয়্যাল এজেন্ট। বাট আমাদেরকে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া এমনভাবে বয়ানটা আমাদেরকে খাওয়াইছে, আমরা কেউ কথা বলতে পারি। আমরা যারা কথা বলতেছি, আমরা তখন গুজব ছড়াইছি, আমাদের নামে তখন গুজবের তকমা ছিল। আমি কন্টিনিউয়াস বলেছি, অনেক আরো সিনিয়র অফিসার, জুনিয়র অফিসাররা বলেছে যে যখন পিলখানা, যে বিডিআর পিলখানাতে যে ওখানে হয়, ওখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার লোকজন ছিল, তাদের কিলাররা ছিল। ইভেন একটা ভিডিও আমি আপলোড করেছি যেটাতে দেখা যায় সাহারা খাতুনের সাথে যে অ্যাম্বুলেন্স গুলো বেরিয়ে আসছে, ওখান থেকে একজন মাথা রেখে একজন বেরিয়ে আসছে, এটা আমার ওয়ালে আছে। সো এই যে ভারতীয় এজেন্ট, এবং অ্যাট দ্য সেম টাইম জেনারেল মুজিব কি করেছে, যখন 5ই আগস্টের পরে যখন দেখতেছে চতুর্দিক থেকে ছাত্র জনতা এক হয়েছে তার বিরুদ্ধে, তারা ভেবেছিল ওই যে এই সিচুয়েশনটা হচ্ছে সেই সিচুয়েশন যেটা তারা বলতো যে তা যদি আওয়ামী লীগ পাওয়ার থেকে যায় 5 থেকে 10 লক্ষ লোক মারা যাবে। এবং সেই জন্যই তারা কিন্তু 250 লোক, ভারতীয় লোককে তারা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের মধ্যে একটা অ্যাকোমোডেশনে রেখেছিল, এই জেনারেল ওয়াকারের সাথে কথা মানে কোঅর্ডিনেট করে জেনারেল মুজিব। এখন জেনারেল মুজিব ওটা করে আবার আমরা মেইন স্ট্রিম মিডিয়াতে দেখেছি পরবর্তীতে ভারতীয় প্লেন এসে এই 250 জনকে নিয়ে গেছে। এবং এটা শুধু তাই না, বিভিন্ন চতুর্দিকে যত ধরনের যত এজেন্ট আছে সাথে সাথে তারা বিভিন্ন জায়গা থেকে চলে গেছে। বাট চলে যাওয়ার পরে কি হয়েছে, আমরা তো এখন আমাদের এখন কি করার কথা, যারা এদের সাথে ছিল, যারা এদের সাথে জড়িত ছিল, ভারতের সাথে জড়িত ছিল, তাদেরকে সাথে সাথে প্রসিকিউট করা, তাই না? আমরা কি করেছি? এই করার দায়িত্ব কার? জেনারেল ওয়াকারুজ্জামান। জেনারেল ওয়াকারুজ্জামান, উনি তো, আমি বারবার বলেছি, সবাই বলেছি, উনি নিজেই ভারতের অ্যাপয়েন্টেড এবং আওয়ামী লীগের ডিএনএ টেস্ট করে তাদেরকে হেরে দেওয়া হয়েছে। উনি একটা পরিস্থিতির শিকার হয়ে যখন উনি 3-4 এরকম তারিখের দিকে যখন অফিসারদের পালসটা দেখলো, দরবারের পর দেখলো, উনি বাধ্য হয়ে আওয়ামী লীগ সরকার এগেস্টে দাঁড়িয়েছে, অন্য কিছু না। বাধ্য হয়ে আওয়ামী লীগ এগেস্টে দাঁড়িয়েছে। সো উনাকে বিশ্বাস করার কোনো কিছু নাই। উনি এখন পর্যন্ত কনফার্ম কেস, জেনারেল শাহিনকে উনি নিজে ইন্টারভিউ নিয়েছেন,
অজিত দোভালের সাথে কথাবার্তা করার জন্য অন্য যে কোনো দেশ হইলে পার্শ্ববর্তী দেশের একজন জেনারেলের সাথে কথাবার্তা হয়, টেক্সট আদান প্রদান হয়, এই যে কনফার্ম কেস অফ ট্রেটার, হাই ট্রিজন, তাদেরকে ব্যবস্থা নিচ্ছে না। অতএব আমাদেরকে, আমি এই কথাগুলো বলার একটাই হচ্ছে, জেনারেল ওয়াকার সম্বন্ধে এক পার্টি তাকে হিরো বানানোর চেষ্টা করতেছে। জাস্ট ফরগেট ইট, শি ইজ নট এ হিরো। সে পরিস্থিতির শিকারে হিরো হয়েছে শেখ হাসিনা। তাহলে শেখ হাসিনাকে সে পালায় যেতে দিল কেন? আচ্ছা, ওই সময় বলেছে রক্তপাত করার জন্য। আচ্ছা, ঠিক আছে। তারপর উনি দিয়েছে 623 জন আওয়ামী যে সমস্ত ইম্পর্টেন্ট লোকজন ছিল তারা ক্যান্টনমেন্টে লুকায় ছিল, এই তথ্যটা আপনারা জানাইলেন। আচ্ছা, ঠিক আছে। তখন তো এটা যখন আপনাকে জানিয়েছেন, কখন জানিয়েছেন? যখন আমরা মিডিয়াতে এই ব্যাপারে কথা বলা শুরু করেছি যে প্রতিটা ক্যান্টনমেন্টে এই সমস্ত লোকজন পালায় আছে, উনি তখন একটা স্টেটমেন্ট দিয়েছেন। তারপরে এই 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 যে 623 জন কারা, এটার কি কোনো আমরা লিস্ট দেখেছি? সরকার কি চেয়েছে তার কাছে? উনি চায়ও নাই, উনি দেয়ও নাই। অন গ্রাউন্ডে যেটা হচ্ছে, জেনারেল ওয়াকারুজ্জামান সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোকে লালন পালন করতেছে, মানে হচ্ছে তাকে কন্ট্রোল করতেছে। হোয়ারেজ এই গোয়েন্দা সংস্থাগুলো হচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের আন্ডারে, কিন্তু উনি এটা কন্ট্রোল করতেছে। এই ডিনামিক্সটা আমি বুঝতেছি না। আমার কথা হচ্ছে, এই ভারতীয় এজেন্ডা যারা বাস্তবায়ন করতেছে, প্রফেসর ইউনুস যদি তাদের পরিবেশটা, আমি আগে বলেছি যে ইম্পর্টেন্ট জেনারেলকে আউট করতে, বাট আমি এখন স্ট্রংলি বলতেছি জেনারেল ওয়াকারকে আউট করা ছাড়া বাংলাদেশের শান্তি আসবে না। এই যে এখন দেখেন, আমি বারবার এটা বলেছি যে খতিব চলে আসছে আয়তুল কারণে, কি জন্য? কারণ আগের সমস্ত সেট আপ এখনো আছে। আমরা যদি পাহাড়ের হিল ট্রাক্সের দেখি, গার্মেন্ট সেক্টরের দেখি, আমরা যদি দেখি বাংলাদেশের জাহাজের মধ্যে আগুন লাগতেছে, বিভিন্ন ধরনের নাশকতা হচ্ছে। এবং আমি বলে রাখি, এই যে সামনে যে দুর্গাপূজা নিয়ে একটা বিশাল একটা গেম খেলবে এবং এগুলা কেন হচ্ছে? কারণ ভারতীয় যত কিছু লোকজন আছে, ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করে যারা যারা আছে, তারা সেনাবাহিনী এবং যারা স্টিল তারা এখানে আছে। এবং ইভেন আমলাদের মধ্যে যারা এই আওয়ামী লীগের ছিল তারা এখনো আছে। সো প্রফেসর ইউনুস এটা কিভাবে সামাল দিবেন এটা উনি জানেন। উনি আমাদের থেকে অনেক বেশি বিজ্ঞ। বাট এইটুকু আমি জানি, ওনার একটা ইচ্ছা আছে, সদিচ্ছা আছে, কিন্তু সদিচ্ছাটা কাজ করছে না। এবং আমি এটাও অবাক যে ছাত্ররা মনে করে যে জেনারেল ওয়াকার ইজ এ হিরো। হ্যাঁ, ওই সময় জেনারেল ওয়াকারের পজিশনের জন্য এই বিপ্লবটা ত্বরান্বিত হয়েছে, কিন্তু এটা জিনিস বুঝতে হবে, আমরা তাকে হিরো অবস্থাতেই আমরা সেনাবাহিনী থেকে বিরত মানে দিয়ে দিই, তাহলেই বাংলাদেশের জন্য এই জিনিসটা ভালো হবে। কিন্তু এই সরকার এই জিনিসটা বুঝতেছে না।